নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন মুন্সী প্রেমচন্দের লেখা গল্প কর্ত্রী। শিবদাস ভাঁড়ারের চাবি তার পুত্রবধূ রামপেয়ারির কাছে ছুঁড়ে দেয়। তারপর প্রাচীন চোখে অশ্রু ভরে বলে, বৌমা, আজ থেকে ঘর সংসারের দেখাশুনোর ভার তোমার উপর। ঈশ্বর আমার সুখ দেখতে নারাজ, নইলে কেনই বা জোয়ান মদ্য ছেলেকে ছিনিয়ে নেবে বলো? ওর বদলে কাজ করার একজন লোকের প্রয়োজন। একটা লাঙল তুলে রাখলে চলবে না। আমারই কুকর্মে ঈশ্বরের এই অভিশাপ। আমি সবকিছু নিজের মাথায় তুলে নেব। বীরজুর লাঙল এখন থেকে আমিই সামলাবো। এদিকে বাড়ি ঘরের দেখাশোনা কাজকর্ম তুমি ছাড়া আর কে আছে? কেঁদো না মা, ঈশ্বরের যা ইচ্ছে তাই ঘটেছে। তার যা ইচ্ছে হবে তাই ঘটবে। তোমার আমার কি কোনো হাত আছে? আমি বেঁচে থাকতে তোমার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। তুমি কোনো চিন্তা করো না। বীরজু গেছে, আমি এখনো আছি। রামপ্যারি ও রামদুলারি দুই সহোদরা বোন। দুজনের বিয়ে মথুরা ও বিরজা দুই সহোদর ভাইয়ের সঙ্গে হয়েছে। দুই বোন বাপের বাড়ির মতো শ্বশুর বাড়িতেও সুখে আনন্দে কাটাতে থাকে। শিবদাস পেনশন পায়। সারাদিন বাইরের ঘরে বসে গল্প টল্প করে কাটান। ভরা সংসার দেখে সে খুশি। অধিকাংশ সময় সে ধর্মচর্চায় মেতে থাকে। দৈবযোগে বড় ছেলে বীরজু হঠাৎ জ্বরই পড়ে এবং দিন 15 হলো সে মারা যায়। আজ শ্রাদ্ধাদি ক্রিয়াকর্ম সমাপন হয়। শিবদাস প্রকৃত কর্মবীরের মতো জীবন সংগ্রামের জন্য শিরদাঁড়া সোজা করে। মনে তার যত দুঃখ হোক না কেন, কেউ কাঁদতে দেখেনি তাকে। আজ পুত্রবধূকে দেখে ক্ষণকাল তার চোখ সজল হয়ে ওঠে, কিন্তু সঙ্গে সঙ্গে মনকে শক্ত করে। তারপর রুদ্ধ কণ্ঠে সান্ত্বনা দেয় তাকে। মনে মনে হয়তোবা ভেবেছিল, ঘরের কর্তৃত্ব দিলে বিধবার চোখের জল মুছে যাবে। আর যাই হোক, তাকে এত কঠিন পরিশ্রম করতে হবে না। এই জন্য সে ভাঁড়ারের চাবি বৌমার সামনে ছুঁড়ে দেয়। বৈধব্যের ব্যথা কর্তৃত্বের গর্বে চাপা দিয়ে রাখতে চায়। রামপেয়ারি পুলকিত কণ্ঠে বলে, এ কি করে সম্ভব বাবা? আপনি খাই খাটুনি করবেন আর আমি কিনা কর্ত্রী হয়ে বসে থাকব? কাজকর্মে মেতে থাকলে মন খারাপ হবে না, নইলে বসে বসে কান্না ছাড়া আর কিছু করার থাকবে না। শিবদাস তাকে বোঝায়, বৌমা, দৈব গতি তো কারো হাতের নয়। কেঁদে কেটে অশান্তি আনা ছাড়া আর কি বা হবে? ঘরে সংসারেও অনেক কাজকর্ম থাকে। ধরো সাধু সন্ন্যাসীরা এসে হাজির হলো, কিংবা বাড়িতে অতিথি এলো, তাদের সেবা সৎকারের জন্য বাড়িতে কাউকেই থাকতেই হবে। বৌমা বহু যুক্তি দেখায়, কিন্তু শিবদাস মোটেই কথা শোনে না। শিবদাস বাইরে বেরিয়ে যাওয়ার পর রামপেয়ারি চাবি তোলে। তার মনে অভূতপূর্ব গৌরব ও দায়িত্ববোধ অনুভূত হয়। কিছুক্ষণ সে স্বামী বিয়োগের দুঃখ ভুলে যায়। তার ছোট বোন ও দেওর দুজনেই কাজ করতে বেরিয়ে গেছে। শিবদাস বাইরে, বাড়ি একেবারে ফাঁকা। এই সময় নিশ্চিন্ত মনে সে ভাঁড়ার খুলতে পারে। তাতে কি কি জিনিস আছে, কি কি বিভূতি,
এটা দেখার জন্য তার মন আকুলি বিকুলি করে ওঠে। এই ঘরে সে ইতিপূর্বে আসেনি। যখন কাউকে কিছু দেওয়ার হতো বা কারো কাছ থেকে কিছু নেওয়ার থাকতো, শিবদাস নিজে এসে এই ঘর খুলত। তারপর কাজ সারা হলে বন্ধ করে চাবি কোমরে গুঁজে রাখত। রামপ্যারি মাঝে মাঝে দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি মারত বটে, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যেত না। গোটা বাড়িতে ওই ঘরটা ভৌতিক বা রহস্যময় ধরনের ছিল, যার সম্পর্কে নানান ধরনের কল্পনা জাগত। আজ সেই রহস্য উন্মোচন করে দেখার সুযোগ পেয়েছে রামপ্যারি। সে বাইরের দরজা বন্ধ করে দেয়, পাছে কেউ না আবার তাকে ভাঁড়ার খুলতে দেখে ফেলে। হয়তো ভাববে অদরকারে খুলল কেন। এসে কাঁপা কাঁপা হাতে সে দরজা খোলে। বুক তার ধড়াস ধড়াস করতে থাকে। কেউ না আবার দরজায় নাড়া দেয়। ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গে অদ্ভুত আনন্দ হয়, কিছুটা সেই রকম, বরং তার চেয়েও তীব্র, যা গয়না কাপড়ের বাক্স খোলার সময় তার হতো। মটকায় গুড়, চিনি, গম, জব এসব রাখা রয়েছে। এক কোণে বাসন কোসন রাখা। বিয়ে শাদির সময় বার করা হতো, কিংবা চাইলে কেউ দিতে হতো। কুলঙ্গিতে খাজনার রসিদ ও লেনদেনের কাগজ বাঁধা অবস্থায় আছে। ঘরে এক ধরনের বিভূতি ছেয়ে আছে, যেন অজ্ঞাত রূপে লক্ষ্মী সেখানে বিরাজ করছে। সেই বিভূতির ছায়ায় রামপ্যারি আধ ঘন্টা বসে নিজের আত্মা তৃপ্ত করতে থাকে। প্রতি মুহূর্তে তার হৃদয়ে মমত্ব নেশার মতো ছেয়ে চলে। যখন সে ওই ঘর থেকে বেরোয়, তার মনের সংস্কার আমূল বদলে যায়। কেউ যেন তাকে মন্ত্রপুত করে দিয়েছে। সেই সময় হঠাৎ সদর দরজায় নাড়া দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে সে ভাঁড়ারের দরজা বন্ধ করে দেয়। তারপর গিয়ে সদর দরজা খুলে দেয়। দেখে প্রতিবেশী স্ত্রী ঝুনিয়া দাঁড়িয়ে আছে, একটা টাকা ধার চায়। রামপ্যারি রুক্ষ স্বরে বলে, এখন একটা পয়সাও ঘরে নেই দিদি, ক্রিয়াকর্মে সব খরচ হয়ে গেছে। ঝুনিয়া ভ্যাবাচাকা খায়। চৌধুরীর ঘরে এ সময় একটা টাকাও নেই, এটা বিশ্বাসযোগ্য কথা নয়। যেখানে 1000 টাকার লেনদেন হয়, ক্রিয়াকর্মে সে সবকিছু খরচ করতে পারে না। যদি শিবদাস কোনো অজুহাত দেখাতো, ঝুনিয়া ততটা বিস্মিত হতো না। কিন্তু রামপ্যারি তার সরল স্বভাবের জন্য গায়ে খ্যাত ছিল। প্রায় সে শিবদাসের চোখ বাঁচিয়ে প্রতিবেশীদের প্রার্থিত জিনিস দিত। এই তো গতকালই সে জানকীকে সেরখানেক দুধ দিয়েছে। এমনকি গয়না চাইলেও সে দিয়ে দিত। কৃপণ শিবদাসের ঘরে এমন খরুচে বউয়ের আগমন গ্রামবাসীরা নিজেদের সৌভাগ্য বলে মনে করত। ঝুনিয়া চকিত হয়ে বলে, এমন কথা বলো না গো দিদি, বড় অসুবিধায় পড়ে এসেছি। নইলে তুমি তো জানো আমার এমন স্বভাব নয়। আগেকার একটি টাকাও শোধ দিতে হবে। পিয়াদা দোরগোড়ায় দাঁড়িয়ে বক বক করছে। টাকাটা দিলে কোনো রকমে এই বিপদ থেকে রেহাই পাই। 8 দিন পর আমি নিজে এসে টাকা দিয়ে যাব। গায়ে আর কোন ঘরই বা আছে যেখানে চাইতে যাব? কিন্তু প্যারি একটুও ঘাড় নাড়ায় না। ঝুনিয়া চলে যেতেই প্যারি রাতে রান্না বান্নার আয়োজন করতে থাকে। আগে এই চাল ডাল ঝাড়াই বাছাই করাকে ঝঞ্ঝাট মনে হতো। রান্নাঘরে যাওয়া শুলে চড়াচ্ছে কম বোধ হতো না। কিছুটা সময় তারা 2 বোনে ঠেলাঠেলি করত। তখন শিবদাস এসে বলতো, আজ কি রান্না চড়বে না? দুজনের একজনকে উঠে পড়তে হতো। কোনো রকমে মোটা ভারী রুটি গড়ে রাখত, যেন বলদের খোরাক।
আজ পেয়ারি মন প্রাণে রান্নার আয়োজন করে। এখন সে বাড়ির কর্ত্রী। বাইরে বেরিয়ে দেখে মেঝেতে বড্ড ধুলো ময়লা জমে আছে। এদিকে বুড়ো সারাদিন বসে মাছি তাড়ায়, ইচ্ছে করলে উঠে একটু ঝাঁট দিতেও পারে, এটুকু কি ওর দ্বারা হয় না? দোরগোড়া এমন ঝকঝকে তক্তকে রাখা উচিত, চোখে পড়ার সঙ্গে সঙ্গে সকলের মন যাতে খুশিতে ভরে ওঠে। এই নয় যে বমি পেতে শুরু করবে। যদি এ কথাটা এখন বলি অমনি চটে উঠবে। আচ্ছা, মুন্নি দূরে সরে আছে কেন? সে মুন্নির কাছে গিয়ে উঁকি মেরে দেখে দুর্গন্ধ আসছে। ঠিক, দেখে মনে হয় মাসাবধি জল পাল্টানো হয়নি। গরুটার অবস্থাও সেই রকম। নিজের পেট ভরল, কাজ শেষ। আর কার সঙ্গে কিসের সম্পর্ক? দুধ সকলেরই ভালো লাগে। শ্বশুরমশাই দৌড়ে বসে হুকো টানছে, অথচ একটুও কি সময় পায় না উঠে গিয়ে 4 ঘড়া জল না দিয়ে ঢেলে দেয়? জন্মজুর রাখা হয়েছে, তাও কানাকড়িট। খাওয়ার বেলায় দেড়া, অথচ কাজের নামে মাথায় যেন বাজ পড়ে। আসুক আজ, এলেই জিজ্ঞেস করব, না দে জল পাল্টাসনি কেন? থাকতে হলে থাক, নইলে সরে যাক। লোক অনেক পাওয়া যাবে। কাজের জন্য জনেরা চারদিকে হন্যে হয়ে ফেরে। সে আর থাকতে পারে না, ঘড়া তুলে জল আনতে যায়। শিবদাস ডাকে, জল কিসে লাগবে বৌমা? এতে জল ভরা আছে তো। পেয়ারি বলে, না দে জল পচে গেছে। মুন্নি জারে আর মুখ দিচ্ছে না, দেখছেন কত দূরে সরে আছে। শিবদাস মর্মস্পর্শী হাসে, উঠে এসে বৌমার হাত থেকে ঘড়া নিয়ে জল আনতে যায়। কয়েক মাস কাটে। পেয়ারির অধিকারে আসার পর সেই বাড়িতে যেন বসত নেমে এসেছে। ভেতর বাইরে যেখানেই চোখ ফেরাই না কেন, সর্বত্র এক নিপুণ ব্যবস্থাকারীর হস্তকৌশল, সুবিচার ও সুরুচির ছাপ প্রস্ফুটিত। পেয়ারি গৃহযন্ত্রে এমন চাবি দিয়েছে, যার ফলে যাবতীয় কলকবজা ঠিক মতো চলতে শুরু করেছে। আগের চেয়ে ভালো খাবার পাওয়া যায় এবং সময় মতো পাওয়া যায়। দুধ বেশি হয়, ঘি বেশি হয় এবং কাজও বেশি হয়। পেয়ারি নিজে বিশ্রাম করে না, অন্যদেরও বিশ্রাম করতে দেয় না। বাড়িতে এমন ব্যবস্থা, যে জিনিস চাইবে তা বাড়িতেই পাওয়া যায়। মানুষ জন্তু সকলেরই স্বাস্থ্য ভালো। এখন আর আগের মতো দশা নেই। ছেঁড়া কানি পরে কেউ ঘুরে বেড়াচ্ছে, গয়নার জন্য কেউ বা বায়না করছে। তবে হ্যাঁ, কেউ যদি রুগ্ন, চিন্তিত এবং মলিন বেশে থাকে, সে হলো পেয়ারি। তবুও গোটা বাড়ি তার বিপক্ষে ফুঁসতে থাকে। এমনকি বুড়ো শিবদাসও মাঝে মাঝে তার নিন্দা করে। প্রহর রাত থাকতে কার বা উঠতে ভালো লাগে? খাটুনি থেকে সকলেই দূরে সরে থাকতে চায়। তবুও এ কথা সকলেই স্বীকার করে, পেয়ারি না হলে ঘরের কাজ চলবে না। অন্যদের কথা বাদ দাও, 2 বোনের মধ্যে এখন তেমন আপন ভাব নেই। ভোরবেলা দুলারি হাতের বালা এনে প্যারির সামনে আছড়ে ফেলে বকবক করে ওঠে, এটা তুলে নিয়ে ভাড়ার ঘরে বন্ধ করে রাখো। পেয়ারি বালা তুলে নেয়, তারপর কোমল স্বরে বলে, বলেছি তো, হাতে টাকা আসলে গড়িয়ে দেব। এমন কিছু ক্ষয়ে যায়নি যে আজই খুলে রাখতে হবে। দুলারি ঝগড়া করার জন্য তৈরি হয়ে এসেছিল, বলে ওঠে, তোমার হাতে টাকা আসবে কেন? আর কেনই বা বালা গড়তে দেবে? জোড়ায় জোড়ায় রাখতে খুব ভালো লাগে, তাই না? প্যারি হেসে বলে, জোড়ায় জোড়ায় রাখি তা শুধু তোর জন্যই,
আমার জন্য কি কেউ বসে আছে, নাকি আমি সবচেয়ে বেশি খাই পড়ি? কবে থেকে আমার অনন্ত ভাঙা অবস্থায় পড়ে আছে। তুমি খাও না খাও, পড়ো না পড়ো, তাতে কি? প্রশংসা পাচ্ছ তো? এখানে খাওয়া পড়া ছাড়া আছেই বাকি। আমি তোমার হিসেব টিসেব বুঝি না, আজকেই আমার বালা গড়তে দাও। প্যারি সরলভাবে জিজ্ঞেস করে, টাকা না থাকলে কোত্থেকে গড়তে দেব? দুলারি কিছুটা রুক্ষভাবে বলে, এসব আমি জানি না, আমার বালা চাই। এইভাবে বাড়ির লোকেরা সুযোগ মতো প্যারিকে 2-4 কটু কথা শুনিয়ে দেয়, আর সে বেচারি হেসে সকলের মেজাজ সহ্য করে। কর্ত্রীর ধর্মই এই, সে সকলের মেজাজ সহ্য করে সেই কাজ করে যাতে পরিবারের কল্যাণ হয়। কর্তৃত্বের কবজে মেজাজ, ব্যঙ্গোক্তি, ভর্ৎসনা কোনো কিছুর প্রভাব পড়ে না। তার কর্তৃত্বের কল্পনা এইসব আঘাতে আরও সুস্থ হয়ে ওঠে। সে সংসারের পরিচালিকা, সকলেই নিজের নিজের দুঃখ তার কাছে গায়, কিন্তু সে যা করে সেটাই ঘটে। তাকে খুশি করার জন্য সেটাই যথেষ্ট। গায়ে প্যারির প্রশংসা হয়, কি বা বয়স, অথচ গোটা সংসার সামাল দিয়ে আছে। চাইলে আবার বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারে, তা না করে এই সংসারের পেছনেই নিজেকে বিলিয়ে দিচ্ছে। কখনো কারোর সঙ্গে হাসে টাসে না, কথা বলে না, যেন একেবারে বদলে গেছে। দিন কয়েক পরে দুলারির বালা গড়িয়ে আসে। প্যারি নিজেই স্যাকরার বাড়ি ছুটে যায়। সাঁঝ নেমে এসেছে। দুলারি ও মথুরা হাট থেকে ফিরে আসে। প্যারি নতুন বালা দুলারিকে দেয়। যাক, দুলারির মনোবাসনা পূর্ণ হয়। তাড়াতাড়ি বালা হাতে পড়ে নেয়, তারপর ছুটে বারান্দায় গিয়ে মথুরাকে দেখাতে থাকে। বারান্দায় দরজার আড়ালে দাঁড়িয়ে প্যারি দেখতে থাকে। চোখ জোড়া সজল হয়ে ওঠে। দুলারি ওর চেয়ে মাত্র 3 বছরের ছোট, অথচ দুজনের মধ্যে কত তফাৎ। তার চোখ সেই দৃশ্যে আটকে থাকে। দম্পতির সেই সরল আনন্দ, তাদের প্রেমালিঙ্গন, তাদের মুগ্ধ ভঙ্গিমা, প্যারির দৃষ্টি স্থিরবদ্ধ হয়ে পড়ে। এমনকি সেজের ধূসর আলোয় তারা দুজনেই তার দৃষ্টি থেকে সরে যায় এবং নিজের অতীত জীবনের একটা লীলা চোখের সামনে বারবার নতুন নতুন রূপে হাজির হতে থাকে। সহসা শিবদাস ডাকে, বড় বৌমা, একটা পয়সা দাও তো, তামাকা নাই। প্যারির সমাধি ভেঙে যায়। অশ্রু মুছতে মুছতে ভাঁড়ারে পয়সা আনতে চায়। এক এক করে প্যারির সমস্ত গয়নাগাটি হাত থেকে বেরিয়ে যায়। সে চায় গায়ে তার ঘর সবচেয়ে সম্পন্ন বলে মনে করা হোক, এবং এই মহাকাঙ্ক্ষার মূল্য তাকেই দিতে হতো। কখনো ঘর মেরামতের জন্য, কখনো বা বলদের নতুন জোড় কেনার জন্য, কখনো আত্মীয় স্বজনের কুটুম্বিতা করার জন্য, কখনো বা রোগের ওষুধপত্রের জন্য টাকার দরকার পড়ত। অনেক কাটছাট করেও যখন কুলোতো না, তখন সে নিজের কোনো একটা জিনিস বার করে দিত। একবার হাত থেকে জিনিস বেরিয়ে গেলে আর ফিরে আসতো না। চাইলে এর থেকে বহু খরচ সে সহজে বাদ দিতে পারত, কিন্তু মান সম্মানের প্রশ্ন যেখানে এসে হাজির হতো, সে একেবারে মন দরাজ করে খরচ করে ফেলত। গায়ে যদি মাথা হেঁট হয়ে পড়ে, তাহলে কি আর অবশেষ রইল? লোকেরা যে ওর নামেই উক্তি করবে। দুলারির কাছেও গয়না আছে, 2-1টা জিনিস মথুরার কাছেও আছে, কিন্তু প্যারি ভুলেও তাদের জিনিস ছোঁয় না।
এখন তাদের খাওয়া পড়ার দিন, তারা কেন অনর্থক এইসব ঝামেলায় জড়াবে? দুলারির ছেলে হতে প্যারি ধুমধাম সহ জন্মোৎসব পালন করার প্রস্তাব করে। শিবদাস বিরোধ জানায়, লাভ কি? ঈশ্বরের কৃপায় বিয়ের দিন এলে ধুমধাম করো। প্যারির উৎসাহ ভরা হৃদয় কি আর সে কথা শোনে? বলে, কি বলছেন বাবা? প্রথম ছেলের উপলক্ষে যদি ধুমধাম না করা হয় তবে কবে হবে? মন যে মানে না। তাছাড়া লোকেরাই বা বলবে কি? নাম বড় অথচ নজর ছোট। আপনার কাছ থেকে কিছু চাই না, সমস্ত সরঞ্জাম আমি নিজে করে নেব। গয়নাগুলো শেষ হবে আর কি। শিবদাস চিন্তিত হয়ে বলে, এভাবে একদিন সুতোটুকুও থাকবে না। তোমায় বারবার বোঝাই, বৌমা, ভাই দিদি কেউ কারো হয় না। নিজের কাছে দুটো জিনিস থাকলে সকলেই মুখে জিজ্ঞেস করবে, নইলে কেউ সোজা কথাটিও কইবে না। প্যারি এমন মুখভঙ্গি করে যেন সে এমন পুরনো কথা বহুবার শুনেছে। বলে, যে আপনজন সে না জিজ্ঞেস করলেও আপনই থাকে। আমার ধর্ম আমার কাছে, তার ধর্ম তার কাছে। মরে গেলে কি এসব বুকে বয়ে নিয়ে যাব? ধুমধাম করে জন্মোৎসব পালিত হল। দ্বাদশীর দিন সমস্ত জ্ঞাতি কুটুমের নিমন্ত্রণ হয়। লোকেরা খেয়ে দিয়ে চলে যায়। প্যারি সারাদিনের পরিশ্রমে ক্লান্ত বারান্দায় তক্তপোষ বিছিয়ে শটান শুয়ে পড়ে। চোখের পাতা বুজে আসে। মথুরা ঠিক এই সময় ঘরে ঢোকে। নবজাত ছেলেকে দেখার জন্য তার মন ব্যাকুল। দুলারি আতুর ঘর থেকে বেরিয়ে এসেছে। গর্ভাবস্থাকালীন তার শরীর ক্ষীণকায় হয়ে উঠেছিল, এমনকি মুখখানাও বড় শীর্ণ হয়ে পড়েছিল। কিন্তু আজ স্বাস্থ্য তার চোখে মুখে রক্তিমাভা এনে দিয়েছে। আতুরে সংযম, সেই সঙ্গে পুষ্টিকর খাদ্য তার শরীরে জৌলুস এনেছে। মথুরা তাকে বারান্দায় দেখতে পেয়ে কাছে এগিয়ে যায়। প্যারির দিকে একবার দৃষ্টিপাত করে নিদ্রিত মনে করে সে শিশুকে কোলে নেয়। তারপর মুখে গালে চুমু খেতে থাকে। শব্দ পেয়ে প্যারির চোখ খোলে, কিন্তু সে ঘুমের ভান করে থাকে এবং আধ খোলা চোখে তাদের আনন্দ খেলা দেখতে থাকে। মা ও বাবা বারবার ছেলেকে চুমু খায়, গালে গাল ঠেকায় এবং মুখের দিকে চেয়ে দেখে। কি স্বর্গীয় আনন্দ! প্যারির তৃষ্ণার্ত লালসা ক্ষণকালের জন্য কর্তৃকে ভুলে যায়। যেন লাগামে মুখবদ্ধ, বোঝার ভারে আনত। গাড়োয়ানের চাবুকে দৌড়তে দৌড়তে বেদম ঘোড়া হিনহিন শব্দ শুনে কান খাড়া করে ওঠে এবং পরিস্থিতি ভুলে গিয়ে একটা চাপা হিনহিন শব্দে জবাব দেয়। কিছুটা ওই ধরনের অবস্থা হয় প্যারির। তার মাতৃত্ব, যা পিঞ্জরে বন্দি মুখ এবং নিস্তেজ হয়েছিল, এই মুহূর্তে কাছে থেকে মাতৃত্বের কলরব শোনার সঙ্গে সঙ্গে সহসা যেন জেগে ওঠে এবং চিন্তা ভাবনার ওই পিঞ্জর থেকে বেরিয়ে আসার জন্যে ডানা ঝাপটাতে থাকে। মথুরা বলে, আমার ছেলে। দুলারি বাচ্চাকে কোলে আঁকড়ে ধরে বলে, ইস, তাই বুঝি? তুমি তো ওকে 9 মাস পেটে ধরেছিলে, কষ্ট যন্ত্রণা ভোগ করলাম আমি, আর তুমি কিনা বাপ বলার জন্য ঝাঁপিয়ে পড়েছ। আমার ছেলে না হলে আমার মতো মুখ হবে কেন? চেহারা, শরীর, রূপ, রং সব আমার মতোই। তাতে কি? বেনের ঘর থেকে বীজ আসে, ক্ষেত কিন্তু চাষির। তা বলে ফসল বেনের হয় না, চাষিরই হয়।
কথায় তোমার সঙ্গে পেরে উঠব না। আমার ছেলে বড় হয়ে উঠলে আমি তখন বারদালানে বসে মৌজ করে হুঁকো টানব। ইস, ছেলে আমার লেখাপড়া শিখবে, কত বড় চাকরি করবে, তোমার মতো কি আর রাত দিন বলদের পেছনে ঘুরে বেড়াবে? কর্ত্রীকে বলতে হবে কাল একটা দোলনা করে দিক। এবার থেকে অত ভোরে উঠো না, আর অমন বুক ভেঙে কাজ করো না। মহারানী কি আর ছেড়ে কথা কইবে? সত্যি বেচারির জন্য দয়া জাগে। ওর আর কে আছে বলো, আমাদের জন্যই খাটে। আজ দাদা থাকলে এতদিনে 2-1 বাচ্চার মা হয়ে যেত। প্যারির বেদনায় শরীর কেঁপে ওঠে। নিজের বঞ্চিত জীবন মনে হয় মরুভূমি, যার শুষ্ক বালিয়াড়িতে সবুজ শ্যামল মালঞ্চ গড়ার নিষ্ফল চেষ্টা করছিল। সহসা শিবদাস ভেতরে এসে বলে, বড় বৌমা, শুয়ে পড়েছ নাকি? বাজনদারেরা এখনো পয়সা পায়নি, কি বলবো ওদের? শিবদাসও মারা গেলেন। ওদিকে দুলারির আরও 2 সন্তান হয়। সেও অধিকাংশ সময় সন্তান পালনে ব্যস্ত থাকে। ক্ষেতের চাষবাস জন্মযুদ্ধের উপর এসে পড়ে। মজুর হিসাবে মথুরা ভালো, কিন্তু ভালো চাষি নয়। স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ সে পায়নি। আগে সে দাদার অভিভাবকত্বে কাজ করেছে, পরে বাবার অভিভাবকত্ব। চাষবাসের হিসেবপত্র সে জানে না, সেজন্য সেই সব জন্মজুর তার কাছে টিকে থাকে, যারা পরিশ্রমী নয়, খোসামত করতে বেশি কুশল। এই কারণে প্যারিকে এখন দিনে 2-4 বার খেতে ঘুরে আসতে হয়। বলতে গেলে সে এখনো কর্ত্রী, কিন্তু আসলে সে বাড়ির সকলের সেবিকা। মজুরাও তাকে কথা শোনায়, জমিদারের পেয়াদাও তার উপর মেজাজ নেয়। তাকে খাবার দাবারের বন্দোবস্ত করতে হয়। ছেলেরা যতবার চায় ততবারই কিছু না কিছু চাই। দুলারি সন্তানবতী, ওর ভরপেট খাওয়া দরকার। মথুরা বাড়ির সর্দার, ওর এই অধিকারকে কেড়ে নেবে। মজুরটাই বা কেন রেয়াত করবে? অতএব যাবতীয় ঝঞ্ঝাট বেচারি প্যারির উপরেই বয়ে যায়। সেই একমাত্র ফালতু যেন, যদি আধপেটা খায় তবুও কারো কোনো ক্ষতি হয় না। 30 বছর বয়সেই মাথার চুলে পাক ধরে ওঠে, কোমর বেঁকে যায়, চোখের আলো ঝাপসা হয়ে পড়ে। তবুও সে খুশি। কর্তৃত্বের গৌরব এই সব জখমের উপর মলমের কাজ করে। একদিন মথুরা এসে বলে, বৌদি, বিদেশে কোথাও যেতে মন চাইছে। এখানে উপার্জনের কোনো উন্নতি নেই। কোনো রকমের পেটে রুটি জোগাড় হয়, তাও ধরো কেঁদে কেঁদে। পূব থেকে কয়েকজন লোক এসেছে, তারা বলছিল সেখানে 2-3 টাকা রোজের মজুরি পাওয়া যায়। 4-5টা বছর যদি থাকতে পারি তাহলে কিছু জমাতে পারবো। তাছাড়া ছেলের বাবা হয়েছি, তাদের জন্য তো কিছু করতে হবে। দুলারিও সমর্থন জানায়। হাতে 2-1 পয়সা হলে ছেলেদের লেখাপড়া শেখানো যাবে। আমাদের কাল কোনো রকমে কেটে গেছে, কিন্তু ছেলেদের যে মানুষ করতে হবে। প্যারি এই প্রস্তাব শুনে অবাক হয়। সে তাদের মুখের দিকে চেয়ে দেখতে থাকে। এর আগে এ ধরনের কথাবার্তা কখনো হয়নি। এই চিন্তা কি করে মাথায় ঢুকেছে? তার সন্দেহ হয় সম্ভবত আমার জন্য এইসব ভাবনা জেগেছে। বলে, আমি অবশ্য যেতে বলবো না, এখন তোমার যা ইচ্ছে। ছেলেদের লেখাপড়ার জন্য। তাছাড়া এমন দিন কি সবসময় থাকবে? 2-3 বছর ভালো চাষবাস হলে সবকিছু আবার হবে। এতদিন ধরে চাষবাস করছি,
এখনো যখন কিছু হলো না, আর কবে হবে? একদিন এই করতে করতে শেষ হব, মনের আকাঙ্ক্ষা মনেই থেকে যাবে। তাছাড়া শরীরে শক্তি সামর্থ্য কমে আসছে। এই চাষবাস সামলাবে কে? ছেলেদের এই জোয়ালে ঢুকিয়ে দিয়ে জীবন নষ্ট করতে চাই না। প্যারি চোখে অশ্রু এনে বলে, শোনো, বাড়িতে যখন অর্ধেক পাওয়া যায়, পুরোটার জন্য দৌড়নো উচিত নয়। আমার তরফ থেকে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে নিজের ঘর সংসার তুমি চালাও, আমায় একটু জায়গা দিও, এক কোণে পড়ে থাকবো। মথুরা আর্ত কণ্ঠে বলে, এ তুমি কি বলছো বৌদি? তোমার সামলানো সংসারই এ যাবৎ চলছে, নইলে কবে রসাতলে চলে যেত। এই ঘর সংসারের পেছনে তুমি নিজেকে শেষ করে ফেলেছ, তোমার শরীরপাত করেছ। আমি তো আর অন্ধ নই, সবই বুঝি। আমাদের যেতে দাও, ভগবান চাইলে আবার সংসার সামলে উঠবে। তোমার জন্য আমি সবসময় খরচ টরচ পাঠাতে থাকব। প্যারি বলে, যদি ঠিক করে থাকো তাহলে তুমি একা চলে যাও, ছেলে পিলেদের নিয়ে কোথায় ঘুরে বেড়াবে? দুলারি বলে ওঠে, এ কি করে হয় দিদি? এখানে গাঁয়ে থেকে ছেলেটা কি বা লেখাপড়া করবে? ছেলেদের ছাড়া ওর মন সেখানে ভালো থাকবে না, বারবার ছুটে বাড়ি আসবে, সমস্ত আয় ওই রেলেই খেয়ে ফেলবে। বিদেশ বিভুঁইয়ে একার পেছনে যত খরচ হবে, তাতে গোটা সংসার আরামে থাকতে পারে। প্যারি বলে, তাহলে আমি এখানে থেকেই বা কি করব? আমায়ও সঙ্গে নিয়ে চলো। দুলারি ওকে সঙ্গে নিয়ে যেতে রাজি নয়। দিন কয়েক আনন্দ করার ইচ্ছে, বিদেশেও যদি এই বন্ধন থাকে তাহলে যাওয়ার লাভ কি? বলে, দিদি তুমি সঙ্গে গেলে কথাই ছিল না, কিন্তু এখানকার কাজকর্ম একেবারে পণ্ড হয়ে যাবে। তুমি থাকলে অন্তত দেখাশোনা করতে পারবে। যাবার একদিন আগে থাকতে রামপ্যারি সারা রাত জেগে সুজি আর লুচি রাঁধে। যবে থেকে এ বাড়িতে এসেছে, কখনো একদিনের জন্য একা থাকার অবসর পায়নি। দুই বোন সর্বদা একসঙ্গে থেকেছে। আজ সেই ভয়ঙ্কর সময় সম্মুখে আসতে দেখে রামপ্যারির মন কাতর হয়ে ওঠে। সে দেখতে পায় মথুরা খুশি, ছেলেপিলেরা যাওয়ার আনন্দে খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে গেছে। তখন তার ইচ্ছে হয় সেও যেন উদাসীন থাকে, মোহ ও ক্ষমতাকে পা দিয়ে পিষে ফেলে। কিন্তু সেই মমতা, যে খাদ্য খেয়ে এত বড় হয়ে উঠেছে, তা সামনে থেকে সরতে দেখে ক্ষুব্ধ না হয়ে পারে না। দুলারি এমন নিশ্চিন্ত মনে আছে যেন মেলা দেখতে যাচ্ছে। নতুন নতুন জিনিস দেখার, নতুন জায়গায় বিচরণ করার উৎসাহ তাকে কর্মশূন্য করে ফেলেছে। প্যারির ঘাড়ে সবকিছু আয়োজনের ভার। ধোপার বাড়ি থেকে কাপড় এসেছে কিনা, কোন কোন বাসন সঙ্গে যাবে, যাতায়াতের খরচের জন্য কত টাকার দরকার, একটা ছেলের কাশি, অন্যটার কদিন ধরে পেট খারাপ, ওদের দুজনের জন্য ওষুধ তৈরি করা, ইত্যাদি হাজারটা কাজ তাকে ব্যস্ত করে রেখেছে। সন্তানবতী না হয়েও ছেলে পিলেদের লালন পালনে সে দুলারির চেয়েও কুশল। দেখিস, ছেলেদের বেশি মারধর করিস না। মারধর করলে ছেলেরা জেদি ও বেহায়া হয়ে পড়ে। ছেলেদের সঙ্গে বাপ মাকেও বাচ্চা হতে হয়, কখনো ওদের সঙ্গে খেলতে হয়, কখনো হাসতে হয়। যদি তুমি চাও আরাম করে বসে থাকবে, আর বাচ্চারা চুপটি করে বসে থাকবে, হাত পা ছোঁড়াছুড়ি করবে না, এমনটি হতে পারে না। বাচ্চারা এমনিতেই স্বভাবগত চঞ্চল, তাদের কোনো একটা কাজে মাতিয়ে রাখো। মাটির খেলনা হাজার বকুনির চেয়েও ভালো।
দুলারি এমন আনমনাভাবে শুনে যেন কেউ ক্ষেপে গিয়ে বকবক করছে। বিদায়ের দিন প্যারির কাছে একটা পরীক্ষার দিন। তার ইচ্ছে করছিল সে কোথাও চলে যায়, যাতে এই দৃশ্য দেখতে না হয়। হায়, আর ঘন্টাখানেক পরে এই ঘর শূন্য হয়ে পড়বে। সে সারা দিন ঘরে একা পড়ে থাকবে। কার সঙ্গে কথা বলবে, হাসবে? এইসব ভেবে তার হৃদয় কেঁপে উঠতে থাকে। যতই সময় এগিয়ে আসে তার বৃত্তিসমূহ শিথিল হয়ে ওঠে। কোনো কাজ করতে করতে সে যেন তন্ময় হয়ে পড়ে, অপলক চোখে জিনিসের দিকে চেয়ে থাকে। কখনো বা অবসর পেয়ে নিরালায় গিয়ে একটু কেঁদে আসে। মনকে প্রবোধ দেয়, তারা যদি আপন হতো, এভাবে কি তাহলে চলে যেত? এ তো সহজ সম্পর্ক, কারো ওপর কোনো জোর খাটানো যায় না। অপরকে যতই করো না কেন, তবুও সে নিজের হয় না। জল তেলে যতই মেশাও না কেন, তবুও আলাদা থাকবে। বাচ্চারা নতুন নতুন জামা পরে নবাব হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্যারি তাদের আদর করার জন্য কোলে নিতে চায়, আর তারা কাঁদো কাঁদো মুখে হাত ছাড়িয়ে দূরে পালায়। এরকম সময়ে প্রায়শ নিজের ছেলেরাও নিষ্ঠুর হয়ে পড়ে। 10টা বাজার সঙ্গে সঙ্গে দোরগোড়ায় গরুর গাড়ি এসে দাঁড়ায়। ছেলেরা আগে থেকে গিয়ে বসে পড়ে। গায়ের স্ত্রী পুরুষেরা দেখা করতে আসে। এই সময় তাদের আশাটা প্যারির খুব খারাপ লাগে। সে দুলারির কণ্ঠলগ্ন হয়ে নিরিবিলিতে কাঁদতে চায়। মথুরাকে হাত ধরে বলতে চায়, আমার খোঁজ খবর নিও, তুমি ছাড়া সংসারে আমার কে আছে? কিন্তু এই ভিড় হইচইয়ে সে এসব কথা বলার সুযোগ পায় না। মথুরা ও দুলারি দুজনে গাড়িতে গিয়ে বসে। প্যারি দরজায় কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকে। সে এত দূর বিহ্বল হয়ে পড়ে যে গাঁয়ের সীমানায় পৌঁছে দেওয়ার ব্যাপারটাও মনে পড়ে না। দিন কয়েক প্যারি মূর্ছিতার মতো পড়ে থাকে। ঘর থেকে বেরোয় না, উনুন ধরায় না, এমনকি হাত মুখ ধোয় না। ওর মনির জখু বারবার এসে বলে, ঠাকরুন ওঠো, মুখ হাত ধো, কিছু খাওটাও, কতক্ষণ আর এভাবে পড়ে থাকবে? এ ধরনের সহানুভূতি গাঁয়ের অন্যান্য রমণীরাও এসে দেয়। স্বরে প্রকৃত সহানুভূতি ফুটে ওঠে। জখু অলস, বাচাল, নেশাখোর। প্যারি সর্বদা বকুনি দিত। 2-1বার ওকে বার করে দিয়েও ছিল, কিন্তু মথুরার আগ্রহে আবার রেখেছে। আজও জখুর সহানুভূতিময় কথা শুনে প্যারি বিরক্ত বোধ করে। ভাবে, কাজ করতে যাচ্ছে না কেন, এখানে আমার পেছনে পড়ে আছে কেন? কিন্তু ওকে ঝাঁঝিয়ে কিছু বলার ইচ্ছে করে না। এই সময় মনে তার সহানুভূতির খিদে। কাঁটা গাছ থেকে যদি ফল পাওয়া যায়, তবে কি তা ছেড়ে দিতে হয়? ধীরে ধীরে ক্ষোভের বেগ হ্রাস পায়। জীবনের প্রতি স্থিরতা আসে। এখন চাষবাসের যাবতীয় দায়িত্ব প্যারির উপরে। লোকেরা পরামর্শ দেয়, একটা লাঙল ভেঙে ফেলো, ক্ষেত তুলে দাও। কিন্তু প্যারির গর্ব, এভাবে ঢাকঢোল পিটিয়ে নিজের পরাজয় স্বীকার করতে নারাজ। যাবতীয় কাজকর্ম আগের মতো চলতে থাকে। ওদিকে মথুরা কোনো চিঠিপত্র পাঠায় না। সেই অভিমানে আরও বেশি উত্তেজনা জাগে। ও ভেবে বসেছে, আমি বুঝি ওর আশ্রয়ে আছি। এখানে ওকেও খাওয়া দিতে পারি, এমন সামর্থ্য আমার আছে। অবশ্য
চিঠি পাঠালে আমার কোনো উপায় থাকতো না। আমার সম্পর্কে যদি ওর চিন্তা করার কিছু না থাকে, আমি বা কেন পরোয়া করি? বাড়িতে এখন বিশেষ কোনো কাজই নেই। প্যারি সারা দিন চাষবাসের কাজে ব্যস্ত থাকে। তরমুজ লাগিয়েছিল, খুব ফলন হয়েছিল, বিক্রিও হয়েছিল বেশ। আগে সব দুধ বাড়িতেই খরচ হয়ে যেত, এখন বিক্রি হয়। প্যারির মনোবৃত্তিতেও এক বিচিত্র পরিবর্তন দেখা দেয়। সে এখন পরিচ্ছন্ন পরিষ্কার শাড়ি পরে, নিজের ব্যাপারে তেমন উদাসীন নয়। গয়নাগাটিতেও রুচি জন্মেছে। টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে সে তার বন্ধকি গয়নাগুলি ছাড়িয়ে নিয়েছে এবং খাওয়া দাওয়ায় এখন সংযম পালন করে। আগে মাঠে জল সিঞ্চন করে জল নিঃশেষ হয়ে যেত, এখন নিকাশের নালা বন্ধ, সমুদ্রে জল জমতে শুরু করে। এখন তাতে মৃদু মৃদু ঢেউ ওঠে, প্রস্ফুটিত পদ্মফুলও দেখা যায়। একদিন জখু ক্ষেত থেকে ফিরে আসে। অন্ধকার হয়ে গিয়েছিল। প্যারি জিজ্ঞেস করে, এতক্ষণ ধরে সেখানে কি করছিলে? জখু বলে, 4 লক তো চাষ বাকি ছিল, ভাবলাম 10 মোট আরো টেনে দিক, কালকের জন্য ঝঞ্ঝাট কে তুলে রাখে। জখু ইদানিং কদিন ধরে কাজকর্মে মন দিয়েছে। যতদিন মনিব ওর মাথায় ছিল, ভান অজুহাত করে বেরিয়েছে। এখন সবকিছুই ওর হাতে। প্যারি সারাদিন খেতে থাকতে পারে না, ফলে ওর মাঝে দায়িত্ব এসে পড়েছিল। ঘটির জল রাখতে রাখতে প্যারি বলে, আচ্ছা, হাত মুখ ধুয়ে নাও। লোকেরা প্রাণ সামলে কাজ করে, শুধু হাই হাই করলে চলে না। আজ না হোক কাল চাষ হতো, কি এমন জরুরি ছিল? জখু বুঝতে পারে প্যারি রেগে উঠেছে। সে নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করেছে, ভেবেছিল প্রশংসা পাবে, অথচ সমালোচনা হলো। চটে গিয়ে বলে, ঠাকুরন, তুমি ডান দিক বাঁ দিক দুদিকেই চলো। যা তুমি বোঝো না তাতে নাক গলাও কেন? উঁচু জমি পড়ে পড়ে শুকোচ্ছে। আজ অনেক চেষ্টায় কুয়ো খালি পাওয়া গেছে। কাল সকালে হাজির হলে অন্য কেউ আগে এসে জল ছেঁকে নিত না, তারপর গোটা সপ্তাহ পথ চেয়ে থাকতে হতো। ততদিনে সব আখ শুকিয়ে যেত, বুঝলে? প্যারি তার সারল্যে হেসে ওঠে, বলে, হুমা, আমি কিছু বলেছি নাকি পাগল? আমি এজন্যে বলছি যাতে শরীর সামলে সুমলে কাজ করিস। যদি জর্জারিতে পড়ো তাহলে কাজের চেয়েও বেশি ক্ষতি হবে। কে জ্বরে পড়বে? আমি? আজ 20 বছর ধরে একদিনও মাথা ধরেনি, পরে কি হবে জানি না। যদি আজ্ঞা করো সারা রাত ধরে কাজ করতে পারি। কি করে বুঝবো বলো? আগে দেখতাম প্রায় জবুথবু হয়ে বসে থাকতে। জিজ্ঞেস করলে বলতে জ্বর চেপেছে, কখনো বা পেটে যন্ত্রণা হচ্ছে। জখু লজ্জা পেয়ে বলে, সে তখনকার ব্যাপার। মনিবরা চাইতো কাজটা সঙ্গে সঙ্গে করি। এখন জানি এটা আমার ঘাড়ে। আমি যদি না করি তাহলে সব কাজ পণ্ড হয়ে যাবে। কেন? আমি কি দেখাশুনো করি না? তুমি বেশি করলেও বড়জোর 2 বেলা মাঠে যাবে, সারাদিন সেখানে বসে থাকতে পারো না। তার অকপট ব্যবহার প্যারিকে মুগ্ধ করে। বলে, এতটা রাত হলো, গিয়ে আবার উনুন ধরাতে হবে। তার চেয়ে বিয়ে করছো না কেন? জখু মুখ ধুতে ধুতে বলে, তুমি তো বেশ কথা বলছো কর্ত্রী। বলে, নিজের পেট চালাবার মতো জোগাড় হয় না, বিয়ে করলেই হলো। 1 বেলা 5 পো খাই, বুঝলে? 5 পো। 2 বেলায় অন্তত 2 সের দরকার। বেশ, আজ আমার রান্না খাও,
দেখি কত খেতে পারো। যখু পুলকিত হয়ে বলে, না গো কর্ত্রী, তুমি রান্না করতে করতে হাঁপিয়ে পড়বে। তবে হ্যাঁ, আজ সে ওজনে 2টো রুটি করে দাও, খেয়ে নি। আমি এটাই করি, আটা মেখে 2টো শক্ত করে লিচি গড়ে ফেলি, তারপর চুলোয় সেঁকে নি। কখনো নুন দিয়ে, কখনো বা পেঁয়াজ দিয়ে খেয়ে নি, তারপর ফিরে এসে পড়ে থাকি। আজ তোমায় ফুলকো রুটি খাওয়াবো। তাহলে যে সারা রাত খেতে খেতে খাবার হবে। বক বক করো না, তাড়াতাড়ি এসে পাতে বসো। তার আগে বলদগুলোকে একটু ভুসি জল দিয়ে আসি। যখু ও প্যারির মাঝে কথা কাটাকাটি হয়। প্যারি বলে, আমি বলছি ধান বোনার কোনো দরকার নেই। ঢল নামলে ক্ষেত মাঠ ডুবে যাবে, বর্ষা থামলে ক্ষেত শুকিয়ে যাবে। জোয়ার বাজরা অড়হর সবই যখন হয়, ধান নাই বা হলো। যখু তার বিশাল কাঁধে লাঙল রাখতে রাখতে বলে, সকলের যখন হয় আমারও হবে। সকলের ডুবে গেলে আমারটাও ডুববে। আমি কেন আর সকলের পেছনে পড়ে থাকবো? বাবার আমলে 5 বিঘের কম বোনা হতো না। বীরজু দাদা তাতে 2-1 বিঘে বাড়ায়। মথুরাও প্রতি বছরে কম বেশি বুনেছে। আমি কি সকলের চেয়ে অপদার্থ নাকি? দেখবে, 5 বিঘের চেয়ে কম ফসল আমি আনবো না। সে সময় বাড়িতে 2জন জোয়ান কাজ করাচ্ছিল। আমি একা 2জনের সমান খাবার খাই, 2জনের সমান কাজ করব না কেন? যা, মিথ্যুক কোথাকার। খুব বলেছিলে 2 খাই 4 খাই, এদিকে 8 থেমে গেছিস। একদিন মেপে দেখলেই টের পাবে। মেপে দেখেছি, বড্ড খাইয়ে এসেছেন। এই আমি বলে রাখছি, ধান বুনবে না, শেষে জনমজুর পাওয়া যাবে না, একা সব ঝামেলা পোয়াতে হবে। বেশ তো, আমি ঝামেলা পোয়াবো। এই শরীর কোন কাজে লাগবে তাহলে? প্যারি তার কাঁধ থেকে লাঙল নামিয়ে নেয়, বলে, ওদিকে তুমি প্রহর প্রহর থেকে শেষ প্রহর মাঠে থাকবে, এদিকে একা একা আমার মন ভারী লাগে। মন ভারী হওয়ার কোনো অভিজ্ঞতা যখন নেই। কাজকর্ম না থাকলে লোকেরা পড়ে পড়ে ঘুমোয়, মন ভারী হবে কেন? বলে, মন ভারী লাগলে শুয়ে থাকবে। আমি যদি বাড়িতে থাকি তাহলে আমার মন আরো বেশি করে ভারী লাগে। শুধু শুধু বসে কাটালে বারবার খাওয়ার ইচ্ছে হয়। কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, ওদিকে মেঘ ছেয়ে উঠছে। প্যারি হার মেনে বলে, বেশ, কাল থেকে যেও, আজ বসো। যখু যেন বন্ধনে ধরা পড়ে। আচ্ছা, না হয় বসলাম, এবার বলো কি বলছো? প্যারি কিছুটা ঠাট্টা করে বলে, বলার আর কি আছে? তোমায় জিজ্ঞেস করছি, বিয়ে করছো না কেন? একা একা থাকি, তখন একা থেকে 2জন থাকবো। যখু লজ্জা পেয়ে বলে ওঠে, তুমি আবার সেই আজে বাজে কথা বলছো কর্ত্রী? কাকে বিয়ে করব এখানে? আমি এখন পরিবার এনে কি করব, যে গয়নার জন্য আমার প্রাণ অতিষ্ঠ করে তুলবে? বাপস, তুমি যে সাংঘাতিক শক্ত শর্ত রেখেছ। এমন মেয়ে কোথায় পাবে যে গয়না চাইবে না? আমি কি তাই বলেছি সে গয়না চাইবে না? তবে আমার প্রাণ অতিষ্ঠ যেন না করে। তুমি তো কখনো গয়নার জন্য বায়না করনি, বরং নিজের সব গয়না অন্যের পেছনে খরচ করেছ। প্যারির গালে হালকা ধরনের রং ফুটে ওঠে, বলে, আচ্ছা, আর কি চাই?
আমি বলতে শুরু করলে তুমি চটে যাবে। প্যারির চোখে লজ্জার একটা ছায়া পড়ে। বলে ওঠে, চটে যাওয়ার কথা বললে নিশ্চয়ই চটব। তাহলে আমি বলবো না। প্যারি ওকে পেছনের দিকে সামান্য ঠেলে দিয়ে বলে, বলবে না কেন? আমি তোমাকে বলিয়েই ছাড়ব। জখু বলে, সে তোমার মতোই হোক, ঠিক এরকম গম্ভীর, এরকম কথাবার্তায় চতুর, এরকম ভালো রান্না করতে পারে, এরকম বুদ্ধিমতী হবে, এরকমই হাসি মুক্তি হবে। ব্যাস, এমন মেয়ে পেলে বিয়ে করব, নইলে এইরকম ভাবে কাটিয়ে দেব। প্যারির মুখ লজ্জায় আরক্ত হয়ে ওঠে। সে পেছনে সরে গিয়ে বলে, তুমি তো বেশ হাসি মশকরায় সবকিছু বলে ফেললে। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।